সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। আজকের আলোচনায় বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমেরিকায় পুনরায় সেনেটের সরকারি গভর্নমেন্ট শাটডাউন, যেটিকে আমরা বলে থাকি, শেষ করার পরিকল্পনা নিয়ে ঐক্যমতে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন সেনেটররা। এর প্রভাব কি পড়বে অর্থনীতিতে, সাধারণ মানুষের জীবনে, এবং আমরা শুনছি ম্যাস ফায়ারিং হবে, অর্থাৎ গভর্নমেন্ট এমপ্লয়িজ, তাদের উপর সেটি নিয়ে আলোচনা থাকবে। আজ বুধবার ট্রাম্প প্রশাসন সরকারি শাটডাউনের, গভর্নমেন্ট শাটডাউনের প্রভাব আরও তীব্র করার পদক্ষেপ নিয়েছেন। ডেমোক্রেট নেতাধীন যে স্টেটগুলি আছে তাদের জন্য যেই বিলিয়ন্স অফ ডলার্সের তহবিল আটকে দেওয়ার কথা বলা হচ্ছে, এবং বিপুল সংখ্যক গভর্নমেন্ট কর্মচারীকে, সরকারি কর্মচারীকে অচিরেই ছাঁটাই করার পরিকল্পনা নেওয়া হয়েছে। হোয়াইট হাউসের এই পদক্ষেপগুলো সত্যিকার অর্থে নজিরবিহীন ও শাস্তিমূলক হিসাবে দেখা হচ্ছে, পিউনিটিভ পানিশমেন্ট যেটিকে বলা হয়ে থাকে, যা প্রমাণ করে এই যে আর্থিক অচলাবস্থা তৈরি হয়েছে তার শীঘ্রই কাটার কোনো সম্ভাবনা নেই। এদিকে ফক্স নিউজের পিট হেগসেথ সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের, আমেরিকান আর্মির, তলব করেছেন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন অঞ্চল থেকে। সেই কারণও জানাবো এবং সেটি নিয়ে আলোচনা থাকবে। এদিকে নিউ ইয়র্কের উপর একটি বড় অর্থনৈতিক আঘাত আসছে। ট্রাম্প প্রশাসন আটকে দিয়েছেন $18 বিলিয়ন পরিবহন তহবিল, যার মধ্যে রয়েছে সেকেন্ড অ্যাভিনিউ সাবওয়ে এবং হাডসন নদী, হাডসন রিভার যেটি আছে, এর টানেল প্রকল্প। কারণ প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে সরকারি, অর্থাৎ গভর্নমেন্ট প্রকল্পের ডিআই প্রোগ্রাম যেটি আছে, ডিআইই প্রোগ্রাম তদন্ত করছেন তারা। এটিও কি একটি পানিশমেন্ট কিনা ব্লু স্টেটগুলোর জন্য, সেটিও আলোচনা থাকবে। এদিকে সুপ্রিম কোর্ট অন্তত এখনকার মতো আপাতত লিসা কুককে ফেডারেল রিজার্ভে বহাল তবিয়তে রাখছেন, অর্থাৎ তারা বহাল রাখছেন তাকে। সেটির প্রভাব কি সেটি নিয়ে আলোচনা থাকবে, কারণ এটি অনেক বড় একটি প্রভাব অর্থনীতিতে বিস্তার করবে। তার কারণ হচ্ছে রুল অফ ল। আসবো সেই প্রসঙ্গেও। আন্তর্জাতিক অঙ্গনে গাজা নিয়ে নতুন পরিকল্পনা। ডোনাল্ড ট্রাম্পের পাশে নাম এসেছে যার, তিনি হচ্ছেন টনি ব্লেয়ার, বিখ্যাত ইংলিশ প্রাইম মিনিস্টার, কুখ্যাত ইরাক আক্রমণের জন্য জর্জ বুশের সাথে এক সমস্যায় তারা বলেছিলেন যে সাদ্দাম হোসেন, অর্থাৎ তথা ইরাকের কাছে মারণাস্ত্র আছে, যেটি ওয়েপেন অফ ম্যাস ডিস্ট্রাকশন। অনেকেই জেনে থাকবেন সেই ব্যাপারটি। আর নিউ ইয়র্কের জাতিসংঘের সফর শেষে ডক্টর ইউনূস ফেরত গেছেন জেটিও, যেটি মেহেদী হাসান পরিচালনা করে থাকেন, সেখানে একটি সাক্ষাৎকার দিয়েছেন, এবং ইতিমধ্যে এটি নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে রাজনৈতিক অঙ্গনে, সেটিও আলোচনা থাকবে। এই সবগুলো বিষয় নিয়ে বিশ্লেষণ থাকবে আজকের আলোচনায়। এই বিশ্লেষণে আমার সাথে আজ যোগ দিয়েছেন প্রফেসর ডক্টর শফিকুর রহমান, সাউথ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটি। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সাথে আরও আছেন অ্যাডভোকেট জয়নাল আবেদিন, প্রেসিডেন্ট বাংলাদেশ আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ। দুঃখিত, স্বাগত জানাচ্ছি আপনাকেও। ধন্যবাদ। আপনাকে দিয়েই শুরু করি। সূচনা ধরেই বুঝতে পারছেন বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। চলুন গভর্নমেন্ট শাটডাউনের উপরে একটু আলোচনা করা যাক। আমেরিকাতে পুনরায় সেনেটররা সরকারি শাটডাউন এটা ক্লোজিংয়ে আনতে, শেষ করতে ব্যর্থ হয়েছেন। এই নাটকটি আমরা প্রায় দেখছি। শেষবার হয়েছিল প্রেসিডেন্ট ট্রাম্পের আমলেই, হিজ ফার্স্ট টার্ম। এখন প্রশ্ন উঠতে পারে, এটি কি কেবলই রাজনৈতিক নাটক, নাকি এমন একটি অচলাবস্থা তৈরি যা অর্থনীতিতে দীর্ঘমেয়াদী ক্ষতি ডেকে আনতে পারে? আপনি কি মনে করেন? আমি মনে করি যে এই যে শাটডাউনটা, এটা অবশ্যই একটা রাজনৈতিক নাটক। একটি কথা আছে যে দুই দল যখন একমত হতে পারে না, রিপাবলিকান এবং ডেমোক্রেটরা হাউসের কংগ্রেসে, তখন এই বিষয়টি উঠে আসে, তখন শাটডাউন করা ছাড়া আর কোনো পন্থা থাকে না, যেটি আজকে থেকে কার্যকর হলো। তো এই যে শাটডাউনটা হলো, এর একটি দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী প্রভাব তো অবশ্যই অর্থনীতিতে পড়বে। কারণ প্রায় 750,000 সরকারি কর্মচারী এবং কর্মকর্তা তারা
তাদের পেচেকটা আগামী সপ্তাহে যাবে না, এটা অনিশ্চিত হয়ে গেল। এটা একটি প্রভাব অবশ্যই পড়বে। দ্বিতীয় যে বিষয়টি, অনেকগুলো কাজ যেগুলো রিসার্চ ওয়ার্ক আছে, যেমন পাসপোর্ট, ভিসা প্রক্রিয়াকরণ অত্যন্ত সেগুলো স্লো হয়ে যাবে। তারপরে বিভিন্ন যেসব সার্ভিসগুলো আছে, এমনও হইতে পারে যে পার্ক এবং অন্যান্য যেসব বিষয়গুলো আছে স্লো হয়ে যাবে, অর্থাৎ তাদের সার্ভিস কমে যাবে। যেসব প্রতিষ্ঠানগুলো নন এসেনশিয়াল সরকারি কর্মচারী যারা, তাদেরকে হয়তো বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে, তাদের চাকরি অনিশ্চিত। সুতরাং একজন মানুষের যখন চাকরি অনিশ্চিত হয়ে যাবে, সেই ফ্যামিলিটা একটা অর্থনৈতিক মন্দার মধ্যে পড়বে, এবং তার প্রভাব অবশ্যই জাতিগতভাবে পড়বে। কারণ অনেকেই, এই কর্মচারীদের অনেকে পেচেক টু পেচেক তারা লিড করে থাকেন। ফলে তাছাড়া অর্থনীতিতে এর একটি প্রভাব পড়বে। যেমন জিডিপি, অনুমান করা হচ্ছে যে প্রতি সপ্তাহে জিডিপি 0.1% থেকে 0.2% এফেক্ট করবে। এই যে প্রভাবগুলো অফকোর্স আমাদের এই দেশের অর্থনীতিতে একটা বিরাট প্রভাব ফেলবে। এবং আমরা জানি গত ডোনাল্ড ট্রাম্পের লাস্ট সময় 2019 সালে লাস্ট 35 ডেজ এই শাটডাউনটা ছিল, এবং যদিও এখন আশা করা হচ্ছে যে হয়তো খুব কম সময়ে এবারে শাটডাউনটা হয়তো একটা সচল অবস্থায় আসতে পারে, অচল অবস্থা থেকে। কিন্তু আমরা অবস্থা দৃষ্টির যেটা দেখছি যে এখানে যে বাইপার্টিসান যে বিষয়টা, প্রেসিডেন্টের যে রোলটা, ডোনাল্ড ট্রাম্প সেদিক থেকে খুব রিজিড অবস্থায়, বরঞ্চ উনি এবং রিপাবলিকানরা, ডেমোক্রেটরা দুই দিকেই খুব অনড় অবস্থানে আছে। ফলে খুব তাড়াতাড়ি যে এই ব্যাপারটা সুরাহা হবে সেটি আমরা আশা করতে পারি না। ফলে এই যে বিষয়টি, এই দীর্ঘমেয়াদী একটা প্রভাব অবশ্যই আছে, আমাদের এই জিডিপিতে পড়বে। স্বল্পমেয়াদী প্রভাব হবে যে যারা অনেকে, যেটা শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে আপনি যেভাবে বলছিলেন, পিউনিটিভ পানিশমেন্ট, যে শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে অনেক কর্মকর্তাকে ছাঁটাই করে দিবে পার্মানেন্টলি, এই একটা সুযোগ হয়তো উনি নিবেন, যেটা মনে হচ্ছে। আর এই যে অথরিটারিয়ান যে রিজিম, সেই জিনিসগুলোর একটা বাস্তবায়নের একটা পথ মনে হলো যেন খোলা হচ্ছে। ফলে স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী অর্থনীতিতে এর একটি বিরূপ প্রতিক্রিয়া করবে, কোনো সন্দেহ নেই। ধন্যবাদ আপনাকে। আমি ডক্টর শফিকুর রহমান যাব আপনার কাছে। এই যে গভর্নমেন্ট শাটডাউনটি এখন চলছে, এটি একটি বড় ব্যাপার হচ্ছে, এটি কন্টিনিউয়াস রেজুলেশন বাই দ্য ওয়ে। অ্যান্ড দেন এখানে মেডিকেয়ারের ব্যাপারে দ্বিমত আছে, আরও কিছু এক্সপেন্সের ব্যাপারে দ্বিমত আছে, যার কারণে দু দলের পক্ষ থেকে এটি একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। অনেকেই বলছেন যে কোন ধরনের গভর্নমেন্ট এমপ্লয়িজ যারা আছেন তারা এটির এফেক্টেড হবেন। আমরা জানি যে বাজেট হ্যাজ ডিসক্রিশনারি এক্সপেন্সেস এবং ম্যান্ডেটরি এক্সপেন্সেস। সো অ্যাটলিস্ট স্ন্যাপ, ইবিটি এই ধরনের যে এক্সপেন্স আছে এটি চালু থাকবে, কারণ এটা ম্যান্ডেটরি থাকতে হবে, উইক বেনিফিটস। কিন্তু এই যে সমঝোতায় পৌঁছানো গেল না, আমরা দেখছি সেনেটে রিপাবলিকানরাই আছেন, তারা মেজরিটি, হাউসেও তারা মেজরিটি, অ্যান্ড দ্য প্রেসিডেন্সিও তাদের। এই সমঝোতায় পৌঁছতে না পারার জন্য আসলে দায়ী কে, রাইট? কংগ্রেস নাকি দ্য প্রেসিডেন্ট? ওকে, এবং এই সুযোগে আমরা শুনছি উনি অনেককেই ফারলো করে দিবেন। এই এফেক্টটি পড়তে যাচ্ছে 7,50,000 ফেডারেল এমপ্লয়ি, ক্লোজ টু 1 মিলিয়ন এমপ্লয়ি। এই যে রিপাবলিকান দল এখন, ওনারা আছেন সংখ্যাগরিষ্ঠ ইন দ্য হাউস অ্যান্ড ইন দ্য সেনেট, প্রেসিডেন্সিও তাদের, তথাপি তারা একটি সমঝোতায় উপনীত হতে পারলেন না। কেন? কে দায়ী? প্রেসিডেন্ট না কংগ্রেস না রিপাবলিকান? না, এবং আরেকটি ব্যাপার হচ্ছে ডেমোক্রেটরা কি করছেন? তারা তো দিনে দিনে জনপ্রিয়তা হারাচ্ছেন, তাদেরকে মানুষ, তাদের উপর থেকে আস্থা চলে যাচ্ছে।
এই যে সময়টিতে চাক শুমারের মতো নেতৃত্বে যারা আছেন, ন্যান্সি পেলোসি আছেন, ইভেন হাকিম জাফরি ফ্রম নিউ ইয়র্ক, কোরি বুকার ফ্রম নিউ জার্সি, অনেক ভূমিকা নিতে পারতেন বলিষ্ঠ, আমরা সেটিও দেখছি না। তো একদিকে শাটডাউন, গভর্নমেন্ট শাটডাউন, এটির জন্য দায়ীটি কি আমি আপনার কাছে শুনবো, এবং এই যে নখ দন্তহীন ডেমোক্র্যাটস, এরা আসলে কি কোন রকম প্রতিরোধ করতে পারবেন বলে আপনি মনে করেন? এটা বিভিন্ন রকম ফ্যাক্টর আছে। এই যে একটা শাটডাউন হয়েছে, এটা ইজ অ্যান আউটকাম অফ সেভারাল ফ্যাক্টরস। এটা একটা শুধু ফ্যাক্টর বললে ভুল হবে যে ট্রাম্প ইচ্ছা করে ডেমোক্রেটদের সাথে কোনো কাজ করবে না বলে হঠাৎ করে এটা হচ্ছে, তা না। এটার যে একটা যে বাজেটে যে একটা ইমপ্লিকেশন রয়েছে, একটু আগে জেনারেল সাহেব বলেছেন সুন্দরভাবে যে এটার ইম্প্যাক্ট আছে লং টার্ম এবং শর্ট টার্ম। এটার ম্যান্ডেটরি এবং মানে সিলেক্টিভ কতগুলো রিকোয়ারমেন্ট রয়েছে। ধরেন আর্মি, ধরেন মানে স্টেট ডিপার্টমেন্ট, ধরেন বড় বড় যে জিনিসগুলো রয়েছে ওগুলো তেমন এফেক্টেড হবে না বা তারা করবে না, এগুলো ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট রয়েছে এসব ক্ষেত্রে। যেটা এফেক্টেড হবে বা হচ্ছে মানে চাকরি ছাড়া, যে এই আইনটা যদি, এই লটা যদি পাস হতো, এই বাজেটটা যদি পাস হতো, তাহলে ওবামা কেয়ারের উপরে যারা নির্ভরশীল, আমেরিকায় প্রায় 8-9 লক্ষ লোক গরিব এবং যাদের ইনকাম কম, যারা লো ইনকামের ভেতরে রয়েছে, তাদের যে হেলথ কেয়ার, তাদের যে ফুড স্ট্যাম্প, তাদের যে মেডিকেড, বিভিন্ন রকম সাপোর্টগুলো রয়েছে, সেই সাপোর্টগুলো অনেক কমে যেত। ফলে সাধারণ লোকের যে একটা মানে সংশয়, একটা অস্বাভাবিক সিচুয়েশন তৈরি হতো, সেটা ডেমোক্র্যাটরা চায়নি। কারণ এই যে কম ইনকামের লোকজন ভোটাররা রয়েছে, এরা কিন্তু বেশিরভাগই মাইনরিটি, বেশিরভাগ সাদা রয়েছে, কিন্তু গরিব ওয়ার্কিং ক্লাস, যারা বেশিরভাগ ডেমোক্র্যাটদের সাপোর্ট করে। এখন ডেমোক্র্যাটরা, আমরা ডেমোক্রেটের লিডারশিপ পয়েন্টে আমি একটু পরে আসছি। ডেমোক্রেটরা যেটা করতে পারে বা করতে পারতো সেটা হচ্ছে যে নেগোশিয়েট করা। তারা প্রেসিডেন্টের সাথে বা বসে বুঝিয়ে বলে যে আমরা নেগোসিয়েশনের বিভিন্ন স্টেজ আছে, বিভিন্ন ফরম্যাট আছে, বিভিন্ন প্যাটার্ন আছে, বিভিন্ন ধরন আছে, কিন্তু ডেমোক্রেটরা যে লুজ করে যাচ্ছে বা লুজ করছে একটার পর একটা, সেটাকে ডিফেন্ড করার মতন অবস্থা বা লিডারশিপ এখন ডেমোক্রেটদের কেউ নাই। তো তাতে একটা বড় রকম ক্রাইসিস তৈরি হচ্ছে। এখন পয়েন্টটা হচ্ছে যে রিপাবলিকান এবং প্রেসিডেন্ট ট্রাম্পের প্ল্যান, স্ট্র্যাটেজি এবং ফিউচার, উনি কি করবেন আগামী 3.5 বছরে। আমরা এই গত 7 মাসে 8 মাসে যা দেখছি, উনি তার শত্রুদের একটা ডিফাইন করে নিয়েছেন এবং তাদেরকে উনি অ্যাটাক করবেন বিভিন্ন ভাবে, বিভিন্ন পর্যায়ে। এখন শত্রুদের অ্যাটাক করার আমরা এফবিআই ডিরেক্টর কমিকে দেখেছি, অন্য এরপরে আমার যেটা মনে হয় যে সেনেটর শিপ টার্গেটেড হবে। এছাড়াও অন্য রিপাবলিকান যারা বিভিন্ন জায়গায় হারার সম্ভাবনা আছে নেক্সট মিড টার্ম ইলেকশনে, সেসব কনস্টিটিউয়েন্সিতে যেসব ক্যান্ডিডেট রয়েছে বা ডেমোক্রেটিক ক্যান্ডিডেট থাকবে, তাদেরকেও সে টার্গেট করবে। এখন আমার কাছে যেটা মানে দুঃখজনক একটা আমেরিকার জন্য, আমেরিকার ইতিহাসে, আমেরিকার রাজনীতিতে যে স্ট্র্যাটেজি প্রেসিডেন্ট ট্রাম্প নিয়েছেন, যে অনেককে শত্রু হিসেবে ডিফাইন করা। এখন শত্রু হিসেবে যদি তুমি আপনি ডিফাইন করেন, তাহলে তাদেরকে আপনার টার্গেট করে কতগুলো অ্যাকশন নিতে হবে, এবং এই অ্যাকশন গুলো নেওয়ার জন্য আমরা দেখছি আজকে শিকাগোতে, এর আগে হয়েছে
পোর্টল্যান্ডে, এর আগে হয়েছে নিউ ইয়র্কে, লস অ্যাঞ্জেলেসে, তার আগে হয়েছে, তার সাথে হয়েছে ওয়াশিংটন ডিসিতে। কি হচ্ছে? ক্রাইমের নামে যেসব লিবারাল ডেমোক্রেটিক শহর রয়েছে বা কনস্টিটিউয়েন্সি রয়েছে বা স্টেট রয়েছে, তাদেরকে টার্গেট করে এমন ভাবে একটা ভয় এবং ভীতি তৈরি করে দেওয়া যেন এই মিড টার্ম ইলেকশনে এবং এর পরে ডেমোক্রেটরা আর বড় রকম কোন ইনিশিয়েটিভ না নিতে পারে। গুড পয়েন্ট, গুড পয়েন্ট। এটা একটা বড় রকম স্ট্র্যাটেজি বলে আমার মনে হয়, এবং এটা দেশকে কি ক্ষতি করবে। আমরা ডেমোক্রেসি বলতে যেটা বুঝি, ডেমোক্রেসি হলো নেগোসিয়েশন। আমরা যখন ভোট দেই, আমি বিভিন্ন লোককে একই প্যানেলে বিভিন্ন লোককে বিভিন্ন সময় ভোট দেন, আপনার লোকাল ইন্টারেস্ট দেখে, স্টেট ইন্টারেস্ট দেখে, ন্যাশনাল ইন্টারেস্ট দেখে, আবার ইন্টারন্যাশনাল ইন্টারেস্ট দেখে। কারেক্ট। কাজে ভোটের যে প্যাটার্নটা, ধরনটা, আমরা অনেকে রিপাবলিকান, অনেকে ডেমোক্র্যাট, কিন্তু আমরা 100% চোখ বুঝে, কেউই আমেরিকানরা চোখ বুঝে ভোট দেয় না। বেশিরভাগ ভোট দেয় তারা রেশনাল মাইন্ড, তাদের কনসিয়াস এবং ইস্যুর উপরে। কি কি ইস্যু আছে সেই ইস্যুতে আমাদের পরিবার হিসেবে, আমাদের গোষ্ঠী হিসেবে, আমাদের স্টেট হিসেবে, আমাদের জাতি হিসেবে কোথায় আমরা বেনিফিট পাবো। তাই জন্য এই যে রিপাবলিকানরা ইলেক্টেড হয়ে এসছে, ট্রাম্প জিতেছে, ট্রাম্প যে জিতবে এই কিন্তু সম্ভাবনা ছিল না, কিন্তু সে জিতেছে। তার মানে সার্কামস্ট্যান্সেস, সিচুয়েশন এমন ভাবে চেঞ্জ হয়েছে, ডেমোক্রেটদের ফেলিয়ার হয়েছে, ডেমোক্রেটদের লিডারশিপের, এটা আপনি বলছিলেন আর কি। কাজে এটা যেটা এই শাটডাউনটা একটা আউটকাম ফর ডিফারেন্ট রিজনস, ডিফারেন্ট কারণে এসে দাঁড়াচ্ছে বলে আমার মনে হয়। সো আপনি পরোক্ষভাবে যেটি বলছেন, যে আমি শুরুতেই বলেছিলাম যে নখদন্তহীন ডেমোক্রেটিক পার্টি এই মুহূর্তে, এবং আপনি পক্ষান্তরে ওই কথাই বলছেন যে ডেমোক্রেটদের নেতৃত্বে এমন কেউ নেই যেটি এটি চ্যালেঞ্জ করতে পারে। এটি খুব আশ্চর্যজনক একটি ব্যাপার। তার কারণ হচ্ছে 1972 রিচার্ড নিক্সন জয়ী হলেন 50টি স্টেটের 49টি স্টেটে, ল্যান্ডস্লাইড, রাইট? কিন্তু 1.5 বছরের মাথায় তাকে পদত্যাগ করতে হলো। কেন? অনলি 2 রিজন। তার কারণ হচ্ছে আমেরিকা ওয়াজ, আমি ইজ বলবো না এখনো, আমি ইজ বলতে চাই কিন্তু আমার কষ্ট হচ্ছে, রুল অফ ল খুব বিদ্যমান ছিল শক্তভাবে, সেটি আমরা এখন দেখছি ক্ষয়িষ্ণু। কারণ কি? রিচার্ড নিক্সনের বিরুদ্ধে অভিযোগটি কি ছিল? অবস্ট্রাকশন অফ জাস্টিস। দুটি অভিযোগ ছিল, একটি হচ্ছে অবস্ট্রাকশন অফ জাস্টিস, আরেকটি অভিযোগ হচ্ছে যে উনি বিরোধী দলের আড়ি পেতে শুনেছেন এবং সেটি অন্যায় হয়েছে, এবং সেটি যখন স্পাইং করেছেন, এবং সেটি যখন তদন্ত শুরু হয়ে গেল তখন তিনি একটা অবস্ট্রাকশনের কাজ করেছেন। ইভেন রিপাবলিকান পার্টির লোক তার কাছে যেয়ে বলল যে, লোক, ইউ ডোন্ট হ্যাভ এ চয়েস, ইউ হ্যাভ টু গো। থ্যাংক ইউ ফর ব্রিংিং দিস আপ। মানে ইমপিচেবল পজিশনে গিয়েছিলেন, ইমপিচ হয়ে যাবেন। ডোনাল্ড ট্রাম্প যেই কাজগুলি করছেন, দিজ আর মোস্টলি, আমি বলবো 70% কাজ হলো ইমপিচেবল অপরাধ। বাট আপনি যদি দেখেন ডেমোক্রেটদের দিকে, তাদের কোনো ইনিশিয়েটিভ নাই। হি ক্যান বি ইমপিচ ফর মেনি মেনি রিজনস। কেন নেই? আপনার যে নেতৃত্ব আছে ডেমোক্রেটদের পার্টির, সেটি হচ্ছে চাক শুমার, হি ইজ আ মামি। ইউ হ্যাভ ন্যান্সি পেলোসি, হ্যাভ ডেড। You have Hakeem Jeffrey, bought by AIPAC. Okay, you have Cory Booker. I don't know where he is in this entire scenario. আমি তার নামই শুনছি না। সেখানে কিছু ব্যতিক্রম আছে, যেরকম রাফ নেডলার, এরকম কিছু ব্যতিক্রম আছেন, AOC, ইভেন বার্নি স্যান্ডার্স, ব্যতিক্রম আছেন। কিন্তু ডেমোক্রেটিক পার্টি নিজেদেরকে নিজে স্যাবোট্যাজ করে অনেক সময়, যেমনটি তারা করেছেন বার্নি স্যান্ডার্সের ক্ষেত্রে। এই সমস্ত জিনিস মানুষ দেখে, এবং যখন এগুলো দেখে তখন তারা আস্থা হারিয়ে ফেলে। আপনি যে কজনের কথা বললেন সবাই কংগ্রেসের লোক, অ্যাবসলিউটলি। কিন্তু ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস ছাড়াও বাইরে যে লিডারশিপটা রয়েছে, অ্যাবসলিউটলি, ইয়েস, সেই লিডারশিপের যে ফেলিয়ার। কমলা হ্যারিস এখন ভাইস প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হিসেবে, আমি জো বাইডেন রিটায়ার করে গেছেন, ওনার শরীর খারাপ, ওনার মানে অসুস্থ,
এখন যে লিডারশিপ দেওয়ার যে প্রয়োজন ডেমোক্রেটিক কংগ্রেসের বাইরে, জি, সেইটা অনেক উইক হয়ে গেছে এবং আজ পর্যন্ত তার অন্যতম কারণ হচ্ছে ডেমোক্রেটিকদের বর্তমান যে নেতৃত্ব যারা আছেন তারা নিজেদেরকে নিজেরা স্যাবোটেজ করছেন। যারা নেতৃত্ব দিতে পারেন, সাচ এজ মামদানি, খুবই জনপ্রিয় নিউ ইয়র্ক সিটিতে, কিন্তু তার বিরুদ্ধে তারা স্যাবোটেজ করছেন। খুবই আশ্চর্য, অত্যন্ত রিয়েলি স্ট্রেঞ্জ বিহেভিয়ার। আমি জনাব আবিদ, আমি জানি আপনি কিছু বলবেন, আমি আপনার কাছে আসছি আরেকটি প্রশ্ন নিয়ে, এটির সাথে আপনি আপনার মন্তব্য যোগ করতে পারেন। আমরা শুনছিলাম শফিকুর রহমানের কাছে যে এই বিভিন্ন ব্লু স্টেটে, অ্যাকচুয়ালি আমি সেদিকে যাচ্ছিলাম, বাট হি ইজ লিডিং মি টু দ্যাট, যে পরিবর্তনটি আনা দরকার যাতে করে ক্ষমতায়ন করা যায় প্রেসিডেন্ট ট্রাম্পের, সহজ হয়, সেটি তার করছেন। তার একটি অংশ হিসেবে আমরা দেখলাম পিট হ্যাগসেথ, আগে ছিলেন ডিফেন্স সেক্রেটারি, এখন হয়েছেন সেক্রেটারি অফ ওয়ার। অনেকখানি শুনতে মনে হয় গ্রিক দেবতাদের মতো, God of war, that kind of thing, right? So he is the secretary of war. উনি বিভিন্ন obviously সেনা নেতৃত্ব তার হাতে, উনি শীর্ষ সামরিক নেতাদের তলব করেছেন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে। আমি যখন এটা শুনেছি আমার কাছে খুব কিন্তু মনে হয়েছে, অনেক প্রশ্ন জেগেছে মনে, যে ওয়াই আর উই গোয়িং ইনটু আ নিউ ওয়ার নাও, কি হচ্ছে হঠাৎ করে। তারপরে আবার নিজের কাছে খুব সিনিস্টার একটা প্রশ্ন করি, যে আমি জানি যে ট্রাম্প প্রশাসন ফটো সেশন খুব পছন্দ করেন, এটি কি তার অংশ কিনা, সেরকম আমার মনে হয়েছে। অর্থাৎ একটি আশঙ্কা এবং আরেকটি হচ্ছে যে রিয়েলি ইটস এ শো ফর মিডিয়া, বেসামরিক মিডিয়ার, রাইট? কিন্তু এখন দেখছি যে আমি পুরোটি দেখলাম, এটি কি আপনি কি মনে করেন যে কোনো প্রভাব ফেলবে সামরিক কর্মকর্তার উপর, নাকি সামরিক সেনাবাহিনীর যেটি আছেন তাদের নতুন কোনো টানাপোড়েন শুরু হবে? হোয়াট ডু ইউ থিঙ্ক, আপনি কি মনে করেন? জানাল আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। আমি এই প্রসঙ্গে যাওয়ার আগে 10টা সেকেন্ডে আমি শুধু বলতে চাই যে শাটডাউনটা, এটা দুই দলেরই ব্যর্থতা, এবং এখানে যে মূল লিডারশিপ আছে, প্রেসিডেন্ট যে বাইপার্টিসানটাকে দুইজনকে যে কোঅর্ডিনেট করবে, হি ইজ মিসিং দ্যাট লিডারশিপ। আমাদের যে গণতন্ত্র কোন দিকে যাচ্ছে সেটা নিউ ইয়র্ক হচ্ছে এর একটি উৎকৃষ্ট প্রমাণ, যেটা হয়তো আমাদের কথায় আরো আসবে। আমি এখন আপনার প্রসঙ্গে যাচ্ছি যে পিট হ্যাগসেথ, উনি এখন সেক্রেটারি অফ ওয়ার। আসলে নামটাই আই ডোন্ট নো which idea what dictionary give this number anyway. উনি সারা পৃথিবী থেকে across the world 800 জেনারেলস এন্ড অ্যাডমিরালস দেরকে নিয়ে যে মিটিংটা করলেন, এটা করতে পারে, বাট ইজ ভেরি আনপ্রেসিডেন্টেড। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে সারা পৃথিবী থেকে এই অ্যাডমিরাল এবং জেনারেলদেরকে আনলেন, কত বড় একটা রিস্কের কাজ করেছেন একটা শহরে জমা করা সব মাথাগুলোকে। কোন মানে ভালো চিন্তাশীল মানুষ এটা করতে পারে? অনেস্টলি আই এম ভেরি কনফিউজড। দ্যাটস নাম্বার ওয়ান। হয়তো এর মাধ্যমে যেটি মেসেজটা দিতে চাচ্ছেন, যে সেনাবাহিনীতে যে একটা নতুন মেসেজ দিতে চাচ্ছেন যে সারা ওয়ার্ল্ডকে, এবং বিশেষ করে পলিটিক্স মানে বিরোধী দলকে, তাদের নিজেদের দলকে এবং মিডিয়াকে বিশেষ করে, যে আমরা যেটা অনুমান করেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প যখন দ্বিতীয়বার প্রেসিডেন্ট হন, এটা একটি অথরিটারিয়ান যে রিজিমের দিকে যাচ্ছে, সেই ধরনের একটা মেসেজ আমরা ক্লিয়ারলি এটা পাচ্ছি। এবং আমরা লক্ষ্য করেছি যে গত কয়েক মাস ধরে পিট হ্যাগসেথ অনেক হাই অফিসিয়াল, আর্মি অফিসিয়ালকে কিন্তু ফায়ার করেছেন। অফকোর্স ফায়ার হায়ার এটি আছে, কিন্তু মানে জাস্টিফিকেশন গুলো কি, প্রত্যেকটার পিছনে যে কারণগুলো বা যে বিষয়গুলোকে, এটা এক ধরনের প্রতিহিংসামূলক ব্যবস্থার মতো মনে হচ্ছে, যেটা আনফরচুনেটলি আমেরিকার মতো গণতান্ত্রিক দেশে কেউ আশা করে না। আমেরিকাকে সারা পৃথিবী রেসপেক্ট করে বিকজ অফ ডেমোক্রেসি, আর সেই ডেমোক্রেসির যেই সংজ্ঞাটা সেটা একটু ফ্রাজাইল হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে অত্যন্ত ভয়ের ব্যাপার। ওকে, ধন্যবাদ আপনাকে। আমি শফিকুর রহমান আপনার কাছে যাবো, দুটি প্রশ্ন থাকবে আপনার কাছে। আগের প্রশ্নটি আমি জানি আপনি কিছু বলতে যাচ্ছেন, সেই জন্যই ছোট্ট একটু অংশ জুড়ে দিব আপনাকে। কারণ আমি যখন পিট হ্যাগসেথের কথা শুনছিলাম আজ, বিলিভ মি ইট ইজ সো স্ট্রেঞ্জ। তো উনি কথা বলছেন, উনি আশা করছেন যে সবাই করতালি দেবে, কিন্তু
মানে আর্মি সৈন্যরা বুঝতে পারছেন না যে তারা আসলে করতালি দিবেন না কি বুঝবেন, হতবিহ্বল একটি ভাব। সেখানে একটি কথা আমার কানে খুব বাজলো, উনি বললেন যে ইন অর্ডার টু অ্যাচিভ পিস উই নিড ওয়ার। আপনাকে নাকি আগ্রাসী হতে হবে, আক্রমণাত্মক হতে হবে যদি আপনি শান্তি স্থাপনা করতে চান কিনা। আপনার কাছে এই প্রশ্ন, বাই দ্য ওয়ে আই ওয়াজ থিঙ্কিং হু ওয়াজ দ্য গ্রিক গড অফ ওয়ার, হি ইজ দ্য Ares was the Greek god of war. So Pete Hegseth and Trump, I think they are also thinking they're the god of war. Anyway, that's a different story. এই যে মন্তব্য যে শান্তি পেতে হলে যুদ্ধ করতে হবে, আপনি যদি অফেন্সিভে না থাকেন তাহলে নাকি আপনি ডিফেন্সিভে চলে যাবেন, ডিফেন্সিভে চলে গেলে আপনি নাকি অন্য মানুষের কাঠপুতলিতে পরিণত হবেন। I'm paraphrasing his word, but this is exactly what he said. ওকে, এটি কতখানি ঝুঁকিপূর্ণ কথা বলে আপনি মনে করেন? এবং এই যে এদেরকে নিয়ে আসা হলো, তাদেরকে অনেক কথা বলা হচ্ছে, তার নিজের বই প্রমোশন করছিলেন সেখানে, ইটস সো স্ট্রেঞ্জ, দিস গাইজ আর অল ক্রুক। কেন বলছি, আপনি ওবামার কথা মনে আছে কিনা? একবার ওবামা বলেছিলেন, ইটস রেকর্ডেড বাই দ্য ওয়ে, ইটস নট মাই ওয়ার্ড, ইটস হিজ ওয়ার্ড, যে when Donald Trump is not angry, he's selling something. He's selling watches, he's selling the shoes, he's selling Bibles, and he's put his name, Donald, by Matthew and Luke. I mean, this is how strange is his behavior. এখন আমরা দেখছি যেটি, এই যে মন্তব্যটি আপনি শুনলেন, এই মন্তব্য কতখানি ভয়ানক বলে আপনি মনে করেন? অ্যান্ড হোয়াট আর দে প্ল্যানিং ডু ইউ থিঙ্ক? এটি একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ট্রাম্প প্রশাসন, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে পানিশমেন্ট দিচ্ছেন সবাইকে, আপনারা দুজনেই বলেছেন যে পিউনিটি পানিশমেন্ট দিচ্ছেন, অর্থাৎ আমি শত্রু তৈরি করব, শত্রু না থাকলেও তৈরি করব, এবং তুমি যখন আমার শত্রুতে পরিণত করা হবে তোমাকে, আমি কিন্তু তোমাকে পানিশমেন্ট দিব। নিউ ইয়র্ক স্টেট ইজ হিজ টার্গেট রাইট নাও। অনেকগুলি কারণ আছে, ইটস আ ব্লু স্টেট, he did very well in last election despite being a blue state, কিন্তু এখন মামদানির মতো লোক অনেক সমর্থন পাচ্ছেন, সম্ভবত উনি নিউ ইয়র্ক সিটির পরবর্তী মেয়র হতে যাচ্ছেন। This is not boding well with Trump and his administration. So উনি কি করেছেন, নিউ ইয়র্ক সিটির ট্রানজিট যে তহবিলটা আছে, যে ফান্ড, এটি $18 বিলিয়ন রাখা হয়েছিল দুটি কারণে। একটি হচ্ছে সেকেন্ড অ্যাভিনিউ যে ইয়াটি আছে, মেট্রো, আমরা যেটিকে সাবওয়ে নামে চিনি, সেটির কাজ ছিল, এবং হাডসন রিভারের আন্ডারে একটি টানেলের ব্যাপার ছিল। আপনি কি মনে করেন এটি একটি পানিশমেন্টেরই একটি অংশ? দুটি প্রশ্ন রইল আপনার কাছে। আমি দ্বিতীয়টা দিয়ে শুরু করি। এটা একটা পানিশমেন্ট এবং এটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি আমার কাছে যেটা মনে হয়। কারণ নিউ ইয়র্ক হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের নিজের শহর। উনি ওখানে জন্মেছেন, ওখানে বড় হয়েছেন, ওখানে তার সম্পত্তি, ওখানে তার প্রপার্টি, ওখানে তার নাম। নিউ ইয়র্ক ছাড়া উনি ফ্লোরিডায় চলে এসছেন, এটা তার মনে অনেক দুঃখ, অনেক একটা বড় রকম কমপ্লেন যে তার শহরকে সে কন্ট্রোল করতে পারছে না। তার বাবা থেকে শুরু করে তার যে সম্পত্তি এবং বিভিন্ন জায়গায় ব্রুকলিন, অন্য জায়গায় উনি যেভাবে ভূমিকা পালন করেছেন, এখন ওই কন্ট্রোল থেকে আরেকটা জিনিস সাথে সাথে বলা দরকার, সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প ইজ এ কন্ট্রোলিং পারসন। কন্ট্রোল এবং পুরো জিনিস তার মানে তার কন্ট্রোলে থাকতে হবে, তার নিচে থাকতে হবে। উনি যা হুকুম দেবেন সেটা করতে হবে অন্য মানুষের। এটা তার ফ্যামিলিতে হয়েছে, তার ফ্যামিলিতে তার ভাইকেও উনি ভালোভাবে ওষুধ দেননি, ট্রিট করেননি যখন তার ভাই মারা গেছে। Well, he was, but to be all fairness, he was alcoholic anyway. Alcoholic, right? এখন উনি অ্যালকোহল পছন্দ করেন না, সেই জন্য অ্যালকোহলিক এর কারণে। রাইট। এখন ব্যাপার হচ্ছে যে ওনার যে কন্ট্রোলিং যে পার্সপেক্টিভ এবং মাইন্ডসেট, এটা নিউ ইয়র্ক শহরে তার একটা বড় রকম টার্গেট, এবং বিশেষ করে মামদানি সম্ভাবনা রয়েছে যেখানে মেয়র হওয়ার, তার মানে আগামী 5 বছর 4.5 বছর তার সিচুয়েশন পুরো কন্ট্রোলে থাকবে না, অথবা খুব ডাইরেক্টলি কনফ্লিক্টিং সিচুয়েশনে যাবে। এই জিনিসটা ফেস করার আগে থেকেই উনি ইনিশিয়েটিভ নিতে শুরু করেছেন, এবং এই যে $18 বিলিয়ন উনি আগে বলেছেন যে সব ফেডারেল ফান্ডিং বন্ধ হয়ে যাবে যদি এই কমিউনিস্ট, উনি সোশ্যালিস্টও বলছেন না,
তাকে বলছে যে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট, যেটা মামদানি ক্লেম করছে যে আমি ডেমোক্রেটিক সোশ্যালিস্ট, তাকে বলছে কমিউনিস্ট। জি। এখন এই যে ডেফিনেশনাল ইস্যুগুলো, এগুলো ইম্পর্টেন্ট এবং এগুলো স্ট্র্যাটেজি এবং পলিসিকে কন্ট্রোল করে, জি। ডিকটেট করে। এখন আমরা দেখব যে ইলেকশন হয়ে যাওয়া পর্যন্ত নভেম্বরের 5 তারিখ বোধ হয় নাকি কবে, 7 তারিখ 7 তারিখে 4 তারিখ। ইলেকশন হওয়া 4 তারিখে এই ইলেকশন হওয়া পর্যন্ত উনি এই ধরনের বিভিন্ন রকম অ্যাকশন করে যাবেন ভোটারদের ইম্প্যাক্ট করার জন্য। জি। কারণ উনি এখানে যদি কোমো ইলেকশনে জিততে পারে, তাহলে কোমো প্রেসিডেন্টের সাথে কোঅপারেট করে ভালো করে কাজ করবে। জি। কারণ উনি গভর্নর ছিলেন, হেরে গেছেন, ওনার পলিটিক্যাল রিভাইভাল দরকার। এই পলিটিক্যাল রিভাইভালের জন্য এবং তার ফ্যামিলি রিভাইভালের জন্য, নামের জন্য তার যা করা দরকার জি। সে করবে। এবং সেটা রিপাবলিকান পার্টির সাপোর্টে যদি হয়, প্রেসিডেন্টের সাপোর্ট হয়, উনি জি। হয়তো ওই দিকেও চলে যাবে। এই যে একটা মানে টেনশন এবং একটা কনটেক্সট, একটা আনইউজুয়াল একটা মানে সিচুয়েশন, অক্সিমোরন সিচুয়েশন রয়েছে এখন দেখা যাচ্ছে। এটা প্রেসিডেন্ট এক্সপ্লয়েট করার জন্য স্ট্র্যাটেজি করে এগিয়ে যাচ্ছেন বলে জি। আমার মনে হয়। জি। এখন যদি আমরা আগের পয়েন্টটা হলো যে পিট ইয়াস, যে আর্মির ট্রেনিং এবং ট্রেনিং এর নামে এটা বলছে যে প্রেসিডেন্ট বলেছেন যে শহরগুলো ট্রেনিং সেন্টার হবে আর্মির। জি। আর্মির ডেফিনেশনে যদি আমরা দেখি, আর্মির তৈরি করা হয় প্রত্যেক দেশের বাইরের সাথে নিজের দেশকে ডিফেন্ড করার জন্য। জি। নিজের দেশের ভেতরে আর্মি খুব আনইউজুয়াল ইমার্জেন্সি সিচুয়েশন না হলে আর্মি দেশের ভেতরে ব্যবহার করে না। ন্যাশনাল গার্ড, লোকাল পুলিশ, এফবিআই এবং ভেতরে অন্য অন্য যারা রয়েছে, স্টেট পুলিশ বা কাউন্টি পুলিশ, নিচে যারা রয়েছে তারা, সিটি পুলিশ, তারা ম্যানেজ করে ভেতরের ইস্যু। প্রেসিডেন্ট ট্রাম্প যেটা বলছেন যে ক্রাইম সিটিজ, আমরা ক্রাইম সিটিজ গুলো অ্যাটাক করছি কারণ এত ক্রাইম, এত অন্যায়, এত ভুল, যেগুলো পরিষ্কার করা দরকার। জি। এই স্ট্র্যাটেজিতে উনি, আমি আগেও যেটা বলেছি, যে টার্গেট করছে যেগুলো লিবারেল, যেগুলো ডেমোক্রেটিক, যেগুলো ভবিষ্যতেও ডেমোক্রেটিক থাকবে, সেই সব স্টেটগুলো এবং সেই সব সিটিগুলোকে উনি টার্গেট করছেন। লেট মি স্টপ ইউ দেয়ার, আপনাকে এখানে একটু থামি। তার কারণ অনেকে শঙ্কা প্রকাশ করছেন যে এটি একটি মহড়া। এই আপনি যেটি বলেছেন এই সত্য যে আমেরিকান ল অনুসারে আপনি আর্মি আমেরিকার সয়েলে মানে ডিপ্লয় করতে পারবেন না ডিফেন্স ছাড়া। এটি একটি ব্যাপার। জি বলুন। জি, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে আর্মিকে লোকাল সেটে নামিয়ে যে অ্যাকশন গুলো করছে, এটা একটা পাবলিক ওপিনিয়ন বিরুদ্ধে চলে যাচ্ছে প্রেসিডেন্টের। ওকে। পাবলিক ওপিনিয়ন বিরুদ্ধে চলে যাওয়ার জন্য ভেতরে একটা রেজিস্ট্যান্স ডেভেলপ করতে পারে। এবং আপনি যদি আজকে নিউ ইয়র্ক টাইমস দেখে থাকেন, নিউ ইয়র্ক টাইমসের এই স্টোরির পরে তার একটা অপশন দিয়েছে যে কোনো জেনারেল যদি, কোনো অফিসার যদি এই এগ্রিমেন্ট প্রেসিডেন্টের সাথে এগ্রি না করে এবং বেরিয়ে যেতে চায়, তাহলে তার আমাদের সাথে যোগাযোগ করো, আমরা এটার উপরে রিপোর্ট করব, আমরা সারা পৃথিবীকে জানাবো যে আর্মির ভেতরে একটা দ্বিমত রয়েছে। এই যে একটা ওপিনিয়ন, এটা নিউ ইয়র্ক টাইমসে কালকে, আজকে ইসে আছে রিপোর্টটার পরে আপনি যদি দেখেন, তার মানে হচ্ছে যে আর্মির অফিসার অনেকেই এই জিনিসটা হয়তো পছন্দ করবে না। এখন না করার ফলে বিভিন্ন রকম অ্যাকশন বা একটা রেজিস্ট্যান্স বা একটা অন্যরকম আলোচনা ভেতরে হতে পারে। এখানে আরেকটা পয়েন্ট আমি অ্যাড করবো, সেটা হচ্ছে লাস্ট পয়েন্ট, যে এই যে ডিফেন্স, ডিপার্টমেন্ট অফ ডিফেন্স থেকে ওয়ারে যাচ্ছে, ডিফেন্সটা হলো আপনি কোনো আক্রমণশালী কোনো কাজ করতে যাচ্ছেন না। আপনি নিজেকে, কেউ যদি অন্য কেউ আক্রমণ করে, যেটা আমরা আমেরিকার গত 50 বছর 70 বছর যাবত দেখে আসছি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, কোনো ডিরেক্টলি ভিয়েতনাম ছাড়া আমরা
অন্য কোনো বড় রকম ওয়ারে ডিরেক্টলি ইনভলভ হওয়া বা বড় করা, এই যে ইউক্রেনে সে শান্তি আনার চেষ্টা করছে কিন্তু ইউক্রেনকে ঠিক মতো সাপোর্ট করছে না। এই যে বিভিন্ন রকম কমপ্লেক্স এবং ডায়ালেকটিক্যাল কতগুলো মেথড ফলো করছে। আমি একটি শঙ্কার কথা বলি। জি, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, জানেন, সবাই জানেন এটা, যে প্রেসিডেন্ট ট্রাম্প লয়্যালটি খুব পছন্দ করেন, রাইট? আমার শঙ্কাটি সেই জায়গায়। কেন? এই একই জিনিস আরেকজন খুব পছন্দ করতেন এবং বলতেন, সবাই জানেন সেটি, and that man was Hitler. হিটলার তার জেনারেলদের হ্যান্ডস ডাউন সমর্থন মানে দাবি করতেন এবং অন্ধভক্ত লয়্যালটি যেটি থাকে সেটি থাকতে হবে। এবং তার জেনারেলরা ছিলেন সেরকম, হাতে কোনো কয়েকজন আছে, তাকে হত্যা করার চেষ্টা করেছেন। আই মিন দ্যাট ইজ অলসো পার্ট অফ দ্য ইকুয়েশন। এই যে লয়্যালটি একটি ব্যাপার, সেটি আমাকে শঙ্কা জাগায় এই কারণে, এই লয়্যালটি ব্যবহার করে আপনি কি দেশের জনগণের বিপক্ষে আপনার আমেরিকান সোলজার অ্যান্ড আর্মি সেনাবাহিনী ব্যবহার করবেন কিনা? যদি করেন সেটির উদ্দেশ্য কি থাকবে? কারণ ইলেকশন কিন্তু খুব কাছাকাছি, আগামী ইলেকশন যেটি আমি বলছি আগামী বছর, মিড টার্ম ইলেকশন। থ্যাংক ইউ। এটি হচ্ছে আশঙ্কা প্রকাশ করছেন অনেকে, আমরাও চোখ রাখছি সেদিকে। সেটি হচ্ছে একটি বড় বিপদের কথা। আমি প্রসঙ্গের একটু পরিবর্তন করব। আমি সুপ্রিম কোর্টের একটি আদেশের দিকে যাব, যেটি লিসা কুককে নিয়ে। শি ইজ ওয়ান অফ দ্য গভর্নর্স অফ ফেডারেল রিজার্ভ। তাকে প্রেসিডেন্ট ট্রাম্প এক অর্থে জোরসোর করেই অব্যাহতি দিয়ে দিয়েছিলেন। উনি সেখানে মামলা ঠুকিয়ে দিয়েছিলেন এবং আজ সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে উনি এখন ফেডারেল রিজার্ভে বহাল থাকতে পারবেন বলে তারা রায় দিয়েছেন, অ্যাটলিস্ট আপাততর জন্য। এখন আমেরিকান অর্থনীতির কয়েকটি ব্যাপার আছে। একটি হচ্ছে রুল অফ ল। এটা বিশ্বব্যাপী, এই জন্য কিন্তু ডলারের উপরে মানুষের আস্থা আছে, আমেরিকান স্টক মার্কেটের উপরে আস্থা আছে, আমেরিকান ব্যাংকিং সিস্টেমের উপরে আস্থা আছে। তার একটি বড় কারণ হচ্ছে রুল অফ ল। এবং আরেকটি ব্যাপারে আস্থা আছে, সেটি হচ্ছে কি, ফেডারেল রিজার্ভ ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে থাকেন সরকারের সাথে ইয়েস স্যার না করে, অর্থাৎ দুটি আলাদা একটি ইনস্টিটিউশন। অর্থাৎ এটি রাজনীতি মুক্ত একটি সংস্থা, যারা ইন্ডিপেন্ডেন্টলি অর্থনৈতিক পলিসি নির্ধারণ করে থাকেন। এখানে সরাসরি হস্তক্ষেপ করলে বিশ্ববাসীর কাছে এই যে অর্থনৈতিক সিস্টেমটি আছে এটি নড়বড়ে মনে হবে, মানুষের আস্থা কমে যাবে। এই যে ব্যাপারটি আছে, আজ সুপ্রিম কোর্টের যে রায়টি হলো, এটি কি অর্থনৈতিক যে নেতৃত্ব গঠনে আদালতের যে ভূমিকা রেখেছেন, এটি কি বার্তা দিচ্ছে ট্রাম্পের জন্য, প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য, এবং উনি কতখানি চড়বেন বলে আপনি মনে করছেন? এবং এইটি কি ফেডারেল রিজার্ভের বিশ্বাসযোগ্যতা ঠিক জায়গায় রাখবে, নাকি এটি দুর্বল করার প্রচেষ্টাটা ট্রাম্প চালিয়েই যাবেন বলে আপনি মনে করেন? জয়নুল আবেদিন। আমি মনে করি যে উনি যে কাজটি চালিয়ে যাচ্ছেন উনি সেটা কন্টিনিউ করবেন, কারণ আমরা অনেকদিন ধরে লক্ষ্য করছি যে এই লিসা কুককে ফায়ার করার জন্য উনি সব ধরনের পন্থাগুলো কিন্তু অবলম্বন করছেন। যে বিফোর হার কনফার্মেশন, যে উনার মর্টগেজ জালিয়াতির যে অভিযোগগুলো এনেছেন, যেটা কোর্ট অন্ততপক্ষে আগামী জানুয়ারি 2026 পর্যন্ত উনাকে রাখার ব্যাপারে রায় দিয়েছে, যেটা আমি মনে করি যে আইনের প্রতি শ্রদ্ধাশীল একটা, মানে অ্যাটলিস্ট মানুষের যে ভোক্তাদের কনফিডেন্স, সারা পৃথিবীর যে একটা কনফিডেন্স যে ল অ্যান্ড অর্ডার, ল সিস্টেমের উপরে, সেটি একটা প্রভাব ফেলবে ডেফিনেটলি, পজিটিভ প্রভাব ডেফিনেটলি, যে অ্যাটলিস্ট অন্তত কোর্ট সিস্টেমটাকে এখনো সেইভাবে কুক্ষিগত করতে পারেনি। কিন্তু যে চেষ্টাটা করে যাওয়ার জন্য উনি চেষ্টা করছেন, কারণ উনার সাথে লিসা কুকের যেটা গরমিল, সেটা হচ্ছে হি ওয়ান্টস দ্যাট ইন্টারেস্ট রেটটাকে যাতে ডাউন করা হয়। অনেকদিন ধরে চেষ্টা করা হচ্ছে যে ফেডারেল রিজার্ভ যেহেতু একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, তারা ওনার কথা দীর্ঘদিন ধরে শুনছে না, অর্থাৎ স্পেশালি ইন্টারেস্ট রেট কাট করার ব্যাপারে রিসেন্টলি অনলি 0.25% তারা কাট করেছে। এটা হচ্ছে কারণ তারা হচ্ছে সেরা ইকোনমিস্ট এবং সারা পৃথিবীর সাথে কম্পিট করে যেভাবে ইউএস ইকোনমিটাকে আফোর্ড করা যায় সেই চেষ্টাটা তারা করে যাচ্ছে। কিন্তু তার উপরে যে পলিটিক্যাল প্রেশারটা, সেই প্রেশারটা দিয়ে এই মুভমেন্টটাকে কিন্তু
অন্যদিকে ডাইভার্ট করার জন্য উনি অহরহ চেষ্টা করে যাচ্ছেন। চেষ্টাটা অব্যাহত থাকবে এবং আমি মনে করি যে উনার এই আজকে যে রিইনস্টেটমেন্টটা এটা অর্থনীতির জন্য একটা ভালো সংকেত। জি, ধন্যবাদ ডক্টর শফিকুর রহমান। আমি আন্তর্জাতিক প্রসঙ্গে যাব। টনি ব্লেয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনারা ইতিমধ্যে জানেন, গাজা পরিকল্পনার ব্যাপারে এবং নতুন করে একটি পিস প্রসেসের জন্য। আমার কাছে কয়েকটি শব্দ চোখে খুব বড় করে পড়েছে। এইবারে যে পরিকল্পনাটি হচ্ছে তার মধ্যে অন্যতম একটি জিনিস আমার চোখে পড়েছে। অন্যান্যবার বলা হয়েছিল শর্ত মানলে আমরা টেম্পোরারি একটি সিজ ফায়ার করব। এবার কিন্তু বলা হচ্ছে যে পার্মানেন্ট সিজ ফায়ার, and ceasefire before all these things are done, সবকিছু শেষ হওয়ার আগেই সিজফায়ারটি হতে হবে। ইটস আ বিগ শিফট ইন টার্মস অফ ওয়ার্ডিং, শব্দের ব্যবহারের ক্ষেত্রে। সেটি আপনি কেমনভাবে দেখেন? এটি একটি ব্যাপার। টনি ব্লেয়ারকে দায়িত্ব দেওয়া হচ্ছে, যার কিন্তু অতীতটি খুব একটা ভালো নয়, অতীত বলতে অতীত রেকর্ড ভালো নয়। তাকে তিনি এবং জর্জ বুশ দুজন মিলে ইরাক আক্রমণ করেছিলেন, সেটি আপনারা জানেন। তার পরবর্তীতে টনি ব্লেয়ারকে দায়িত্ব দেওয়া হচ্ছিল ইরাকে এই নতুন একটি সরকার গঠন করতে এবং মধ্যস্থতা করতে, এবং সেই সরকার সেখানে বসার পরে আজ পর্যন্ত ইরাক শান্ত হয়নি এবং সরকারটি হয়েছে পশ্চিমা অনুগত অবশ্যই, এবং স্থানীয় লোকরা অর্থাৎ ইরাকের জনগণ সেটি ভালো চোখে দেখেননি, যার ফলে কোনো সমস্যার সমাধান তো হয়নি, একটি নামকাওয়াস্তে একটি সরকার রয়ে গেছেন এবং সেটি তার বিশ্বাসযোগ্যতা তলানিতে। ওকে, আমরা কি একই রকম? প্রথম কথা হচ্ছে টনি ব্লেয়ার কি সফল হবেন কিনা এই ব্যাপারটিতে, না এই যে প্রচেষ্টাতে। দ্বিতীয়ত হচ্ছে এই যে লোক যার হিস্ট্রিটা খুব একটা সফল না, আমরা কি প্যালেস্টাইনে আরেকটি সরকার দেখতে পাবো যেটি হামাস নয়, যেটি পিএলও নয়, যেটি মাহমুদ আব্বাস নন, কিন্তু যার স্থানীয় প্যালেস্টিনিয়ান জনগণের কাছে গ্রহণযোগ্য থাকবে না? আপনি কি মনে করেন? খুবই কঠিন সিচুয়েশন এখন প্যালেস্টাইনের জন্য। ৬৬,০০০ লোক মারা গেছে, ১.৫ লক্ষ ২ লক্ষর মতন এনজিও, ছোট্ট একটা জায়গা, তার ভিতরে তাদের না আছে থাকার জায়গা, না আছে খাবার জায়গা, না আছে পানি পাওয়ার সিচুয়েশন। শিশুরা মারা যাচ্ছে, মারা মারা যাচ্ছে। কেউ পৃথিবীতে, আমরা রিকগনিশন দিচ্ছি স্টেটের, কিন্তু তাদের প্রতিদিনের যে পেইন গুলো, প্রতিদিনের যে চ্যালেঞ্জ গুলো, সেগুলো কেউ সাহায্য করার। আজকে পর্যন্ত ৪-৫টা বড় বড় জাহাজ, খাবারের জাহাজ যাচ্ছিল, যেটা ইসরায়েল ওটা বন্ধ করেছে, আজকে বন্ধ করেছে। খাবারের জাহাজও ওখানে যেতে দিচ্ছে না এখন। এখন যেটা আপনার কাছে, আপনার প্রশ্নটা খুবই সুন্দর প্রশ্ন, এবং কিন্তু আমি যেটা দেখছি যে সিচুয়েশন এত আউট অফ কন্ট্রোল, এখানে কোনো একটা সমঝোতায় কোনো একটা সলিউশন ইমিডিয়েটলি দরকার। এবং এই বড় রকম সলিউশন তো আমরা গত ৭০ বছর যাবৎ বিভিন্ন রকম চেষ্টা করেছে, হয়নি। ইসরায়েল কখনো প্যালেস্টাইন স্টেটকে স্টেট হিসেবে মেনে নেবে না, আগে বলতো না, এখন ওপেনলি বলছে। এই যে পরিষ্কারভাবে বলছে এবং তারা করছে, তাদের পরিষ্কার প্ল্যান হচ্ছে, নেতানিয়াহুর পরিষ্কার প্ল্যান হচ্ছে গাজাকে সম্পূর্ণভাবে দখল করে নিয়ে প্রত্যেকটা লোককে মেরে ফেলবে ওখানে, যদি তারা অন্য কোথাও না যায়। তাদের আইদার খাবার দিয়ে মারবে, পানি দিয়ে মারবে, অথবা গুলি করে মারবে। তো এই যে সিচুয়েশন একটা তৈরি হচ্ছে বা হয়েছে, এটার একটা ওয়ে আউট দরকার। এখন আমার কাছে এই যে ২১টা পয়েন্টের মানে ডিটেল জিনিস রয়েছে, যে ২১টা পয়েন্ট দিয়েছে, আপনি একেবারে সত্যি কথা বলেছেন যে একটাও এদের মধ্যে মানে ইউজফুল না সাধারণ লোকের জন্য। এখন সেখানে তাদের কোনো ভোটিং রাইট থাকবে না, তাদের কোনো পলিটিক্যাল রাইট থাকবে না, তাদের শিক্ষার কোনো রাইট বলে কনসেপ্ট যেটা একটা স্বাধীন দেশের বা স্বাধীন লোকের থাকে, সেটা থাকবে না। ইসরায়েলের আন্ডারে তারা যা বলে তাই করতে হবে এবং তাদের চলতে হবে। সেটা আগেও ছিল, কিন্তু তার ভেতরেও কিছুটা অধিকার, এবং হামাস তো একটা পলিটিক্যাল পার্টি ছিল প্রথমে, এটা তো তারা তৈরি করেছে এবং পলিটিক্যালি ইলেক্টেড হয়ে এসেছিল। পরে যখন কোনো কিছু করতে পারছে না এবং
ইসরায়েলরা কন্টিনিউয়াসলি তাদের কন্ট্রোল করছে, তখন তারা সহিংসতার অন্যদিকে গেছে। কাজী আমার কাছে যেটা মনে হয়, অনেক কিছু আমরা আশা করি না, কিছু হবে বলে আমার মনে হয় না, কিন্তু তার ভেতরেও ইমিডিয়েটলি যদি এই অত্যাচারটা, এই অন্যায়টা মানে আপনি যেটি বলতে চাচ্ছেন সেটা হচ্ছে এই যে গণহত্যাটা অব্যাহত আছে সেটাও যদি বন্ধ হয়, যে বন্ধ হওয়ার খাবারের ব্যাপারে যদি হয়, এই যে শিশুরা মারা যাচ্ছে, হসপিটাল ধ্বংস হচ্ছে, স্কুল ধ্বংস করছেন, আপনি সামনে শীত আসছে, তার একটা ভিত হওয়া দরকার এবং ভিতটা ইমিডিয়েটলি হওয়া দরকার আপনি মনে করছেন? হ্যাঁ, এবং এখানে যে আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এর লং টার্ম কি হবে। এখানে ইসরায়েল এবং আপনি যদি মিডল ইস্টের অন্যান্য দেশ দেখেন, তারা বিভিন্ন রকম রেজুলেশন নিচ্ছে, কথা বলছে, আলোচনা করছে, কিন্তু রিকনস্ট্রাকশনের খরচ কে দেবে? আগে প্রথমে যখন নেতানিয়াহু প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কথা বলেছে, তারা ওটাকে দখল করে নিয়ে তার জামাইকে দিয়ে ওখানে নতুন ডেভেলপমেন্ট করে ওটাকে তারা খরচের দায়িত্ব নেবে। এখন বলছে যে এটা যদি তাদের কন্ট্রোলে না থাকে, তাহলে এই খরচটা মুসলিম কান্ট্রিকে দিতে হবে, ইজিপ্টকে, ইউরোপ, সৌদি আরবকে, অন্যকে। এখানে কত বিলিয়ন ডলার খরচ হবে এবং মিডল ইস্টের এই কান্ট্রিগুলো কেন দেবে? সৌদি আরব কেন দেবে যেটা ইসরায়েল ধ্বংস করেছে? যেটি আপনি বলছেন যে হ্যাঁ, যারা ধ্বংস করেছেন তাদেরকে দায়ী করছেন না আপনি। আপনার মনে আছে প্যারিস পিস কনফারেন্সের কথা? জি জি। কি চুক্তি হয়েছিল? চুক্তি হয়েছিল জার্মান এইসব ধ্বংস করেছে, জার্মান এইসবের জন্য দায়ী এবং দে শুড পে। আজ পর্যন্ত তারা বিলিয়নস অফ ডলার দিয়ে থাকেন তার ক্ষতিপূরণ হিসাবে। তো এই একই সিচুয়েশন আমরা মানে এই গাজায় এবং উল্টোটি দেখছি, ধ্বংস করছে, ওয়েস্ট ব্যাংকেও অনেক ধ্বংস হচ্ছে। কাজে এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটাকে ইমপ্রুভ করার জন্য, ভালো করার জন্য একটা পরিষ্কার ইমিডিয়েট মানে ধ্বংসটাকে, অত্যাচারকে বন্ধ করার জন্য ইমিডিয়েট অ্যাকশন দরকার। ধন্যবাদ। দর্শক, আপনারা যারা শুনছেন, আমি কিছুক্ষণ আগে বলেছিলাম প্যারিস পিস কনফারেন্স দেখে নেবেন সুযোগ থাকলে। প্যারিস পিস কনফারেন্স 1919, যেটির কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। এটি এতখানি অপমানজনক ছিল জার্মান এবং জার্মান পক্ষের জন্য। ওকে, এনিওয়ে, শেষ প্রসঙ্গে আসছি আমি। আমাদের হাতে সময় কম থাকবে, আপনার কাছে 1 মিনিটের মতো সময় থাকবে। জাতিসংঘে এসেছিলেন ডক্টর ইউনূস এবং অন্যান্য বাংলাদেশের অন্যান্য বিরোধী দলীয় নেতা, অন্যান্য জাতীয় রাজনৈতিক নেতারা চলে গেছেন। ডক্টর ইউনূস যাওয়ার আগে ZTO কে মেহেদী হাসান, আপনারা জানেন, অত্যন্ত জনপ্রিয়, এবং তাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন, লম্বা চড়া সাক্ষাৎকার। সেখানে আমার কাছে বেশ কয়েকটি ব্যাপার চোখে পড়েছে, যেটি আমি তুলে ধরবো। একটি উনি বলেছেন যে ইন্ডিয়া আসলে বাংলাদেশের ব্যাপারে একদম খোলাখুলি বলেছেন যে ভুল তথ্য দিয়ে যাচ্ছে একের পর এক, বাংলাদেশের স্বার্থবিরোধী কাজ করছেন তারা, এটি এক। হাসিনা সরকারকে রেখেছেন, এটিও আরেকটি ব্যাপার। আরেকটি ব্যাপার ওনাকে জিজ্ঞেস করা ছিল, হাসিনা সরকারের ব্যাপারে অনেকগুলি প্রশ্ন ছিল, আমি সেখানে যাব না। একটি প্রশ্ন ছিল যে আওয়ামী লীগকে কি বাতিল করে দেওয়া হয়েছে কিনা। খুব ইন্টারেস্টিং ভাবে উনি বলেছেন না, বাতিল করে দেওয়া হয় নাই, তাদের কার্যক্রম থামিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ দে আর নট ব্যান্ড, দে ক্যানট টেক পার্ট ইন ইলেকশন, বাট তারা ব্যান্ড নন, তারা স্থগিত। এটি কি জয়নুল আবেদিন, আপনার কাছে জানবো 1 মিনিটের জন্য, এবং আমি শফিকুর রহমান আপনার কাছে শুনতে যাবো, কাজে আপনারা একটু সংক্ষিপ্ত রাখবেন। এটি কি বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে একটি নতুন বার্তা পেলাম আমরা? আপনি কি মনে করেন? খুব দ্রুত। আসলে উনি অনেকগুলো কথা বলছেন। জি জি। একটি হচ্ছে যে ভারতের ব্যাপারে এবং নরেন্দ্র মোদীর সাথে উনার সরাসরি কথা হয়েছে শেখ হাসিনার ব্যাপারে, উনি শেখ হাসিনাকে ওখানে রাখবেন মোদী বলে দিচ্ছেন এবং দিবেন না। দ্বিতীয় হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার কথা উনি যেটা বলছেন, উনি বলছেন যে মোদী বলছে যে সোশ্যাল মিডিয়া তার আউট অফ কন্ট্রোল, এটা হচ্ছে। দ্বিতীয় যে জিনিসটা, ভারতের ব্যাপারে উনার যে মনোভাবটা শুরু থেকে এই পর্যন্ত আমরা কিন্তু একই রকমই দেখছি, কোনো সন্দেহ নেই। কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে আসলে উনি যে কথাটা বলছেন যে মানে তাদের যে কার্যক্রমটা টেম্পোরারিলি বন্ধ আছে, পার্মানেন্টলি বন্ধ হয়নি। অর্থাৎ দলগতভাবে তারা এখনো আওয়ামী লীগ ঠিক আছে, কিন্তু তাদের কার্যক্রমটা আওয়ামী লীগ হিসাবে চালাতে পারছে না,
টেম্পোরারিলি বন্ধ আছে, এই হচ্ছে মেসেজটা। এখন এই ইলেকশনের ব্যাপারে যে কথাটা, এটা অনেকটা পরিষ্কার, যদিও বিভিন্ন ধরনের ন্যারেটিভ তৈরি হবে যে এই ইলেকশনের ব্যাপারে উনি যেটা বলছেন যে এই ইলেকশনের যে কার্যক্রম যদি বন্ধ থাকে, হাউ দে টেক পার্ট ইন দ্য ইলেকশন। সো মানে এই ইলেকশনের ব্যাপারে যে তারা এক্সক্লুডেড, এটা বিষয়টা ক্লিয়ার। ওকে, জি, ধন্যবাদ আপনাকে। শফিকুর রহমান, আপনার মন্তব্য। আমার কাছে যেটা অ্যাড করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আওয়ামী লীগের এখন কোনো পপুলারিটি নেই বা কোনো ভোটিং এ তারা যেতে পারবে না, বা কিন্তু এই আওয়ামী লীগের ভোটাররা কাকে ভোট দেবে সেটা একটা বড় প্রশ্ন। এটা কি বিএনপি কে দেবে বা ছাত্রদের দেবে বা অন্য পার্টিকে দেবে বা কাকে, অথবা দেবে না, এটা এক নম্বর। আরেকটা হচ্ছে যে আওয়ামী লীগের ফিউচার কি হবে। আওয়ামী লীগের ফিউচার উইথ হাসিনা আর উইদাউট হাসিনা। উইদাউট হাসিনা যদি হয় তাহলে সেটা অ্যাকসেপ্টেবল হবে যে কোনো এখনকার যে পলিটিক্যাল সিচুয়েশন রয়েছে সেখানে। যদি উইথ হাসিনা হয় তাহলে এটা অ্যাকসেপ্টেবল হবে না। সেটা ইউনূস থাকুক বা না থাকুক, বা আলমগীর বা বিএনপি আসুক, যেই আসুক, কেউই উইথ হাসিনা আওয়ামী লীগ ইন বাংলাদেশ এখন আর কোনো রকমই সম্ভব হবে বলে আমার মনে হয় না। কাজে সেই পলিটিক্যাল সিনারিওতে পলিটিক্যাল পার্টিগুলোকে তাদের ভূমিকা পালন করতে হবে, কিভাবে তারা এগোবে। কারণ জনগণ এখন হাসিনাকে অ্যাকসেপ্ট করার মতো সিচুয়েশন নেই এবং হবে না বলে আমার মনে হয়। জয়নুল আবেদিন এবং ডক্টর শফিকুর রহমান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। সময়ের স্বার্থে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আপনাদের দুজনের সাথে এই পরবর্তী অনুষ্ঠানে। সেই পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দর্শক, আপনারা যারা এতক্ষণ অনুষ্ঠানটি দেখছিলেন, আশা করি অনুষ্ঠানটি ভালো লেগেছে। যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আমাদের সাথে। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।